কি রে চম্পা, তুই আজকেও টিফিন নিয়ে আসিসনি? কি ব্যাপার বলতো? কিছুদিন ধরেই দেখছি তুই কলেজে এসে কিছুই খেতে চাস না, টিফিন আওয়ারে এভাবে চুপচাপ বসে থাকিস। ঠিক আছে, বুঝেছি তুই টিফিন নিয়ে আসিসনি, কিন্তু চল আজকে আমি আমার বাড়ি থেকে বেশ অনেকটা খাবার নিয়ে এসেছি। এই দেখ, একেবারে রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি মিক্স হাক্কা নুডলস, খেয়ে দেখ একবার, খেতে দারুণ লাগবে কিন্তু। এই বলে প্রিয়াঙ্কা টিফিন বক্স খুলতেই চম্পা সেই খাবার দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেই স্পাইসি মশলাদার হাক্কা নুডলস দেখে চম্পার প্রচন্ড পরিমাণে লোভ হয়। আর চম্পা যখন সেই নুডলস খেতে শুরু করে তখন সে নিজেকে আর কিছুতেই আটকাতে পারে না, কারণ এতদিন পর চম্পা নিজের পছন্দ মতো খাবার খেতে পারছে। উফ, এই নুডলসটা এতটাই টেস্টি হয়েছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার এরকমই স্পাইসি মশলাদার খাবার খেতে ভালো লাগে, কিন্তু আমার দুঃখের কথা তোকে আর কি বলবো, যেদিন থেকে আমার বৌদি বাড়িতে এসেছে সেদিন থেকে বৌদি আমাদের সবার জন্য একেবারে হসপিটালের মতো খাবার রান্না করছে, একদম সাদা মাটা খাবার। দেখ না, আজকে টিফিনে আমাকে রুটি আর সাদা আলুর তরকারি দিয়েছে। এরকম মশলাহীন খাবার খেতে ভালো লাগে বল? এ বাবা, এরকম খাবার দেখলে তো খাবারের প্রতি ভক্তিই উঠে যাবে। আমারও একদম তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে ইচ্ছা করে না। আমার বাড়িতে সবসময় আমার পছন্দ মতো রেস্টুরেন্ট স্টাইল খাবার দাবার রান্না করা হয়। এই দেখ না, এই নুডলসটা কিন্তু আমার বৌদি আমার জন্য রান্না করেছে। আমার বাড়িতে সবসময় আমার দাদাগিরি চলে, বিশেষ করে রান্নাঘরে। আমি যা বলি, যেভাবে বলি, বৌদি সেই মতোই সবসময় রান্না করে। প্রিয়াঙ্কার কথা শুনে চম্পা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ভালো, তোর বৌদি তাহলে সবসময় তোর কথা মতোই রান্না বান্না করে। কিন্তু আমার দাদার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, বৌদি এখন বাড়িতে নতুন, তাই আমি চাইলেও বৌদিকে কিছু বলতে পারি না, জানিস তো। আরে এখন থেকে ছুট দিলে হবে না, প্রথম থেকেই বৌদির উপর নিজের দাদাগিরি দেখাতে শুরু কর, তাহলেই তো তোর বৌদি তোর কথা শুনে চলবে। তুই এরকম নিজের মন মেরে কতদিন মশলাহীন খাবার খাবি? তুই আজ থেকেই তোর বৌদির উপর দাদাগিরি শুরু কর। যতই হোক তুই তো বাড়ির একমাত্র মেয়ে, এতটুকু অধিকার তো তোর থাকা দরকার। প্রিয়াঙ্কার কথা শুনে চম্পার খুবই ভালো লাগে, আর চম্পা মনে করে তার প্রিয় বান্ধবী তাকে একেবারে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। তাই চম্পা সেদিনই কলেজ থেকে বাড়িতে ফিরে গিয়ে রান্নাঘরে চলে যায় আর বৌদির উপর দাদাগিরি দেখাতে শুরু করে। বৌদি, তুমি কি রান্না করছো আজকে? আজকে কিন্তু আমার রাত্রিবেলা পোলাও আর মাটন কষা খেতে ইচ্ছে করছে। অনেকদিন হয়ে গেল আমি বাসন্তী পোলাও আর মাটন কষা খাইনি। তুমি আজকে সবার জন্য আমার পছন্দ মতো খাবারই রান্না করবে। কি বলছো কি চম্পা, রাত্রিবেলা তুমি এত ভারী খাবার খাবে? আমি আজকে রাত্রিবেলা সবার জন্য রুটি আর ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করব। এই দেখো, আমি সবজি কেটেও ফেলেছি, আটাও মাখা হয়ে গেছে। তুমি কি করেছো সেটা দেখার আমার কোনো দরকার নেই। এবার থেকে আমি তোমাকে যা রান্না করতে বলবো, যেভাবে রান্না করতে বলবো, তুমি সেভাবেই রান্না করবে, কারণ তোমার হাতে রান্না আমার একদমই পছন্দ নয়। তোমার রান্নাতে কোনো রকম কোনো ঝাল থাকে না, কোনো মশলা থাকে না, তাই খাবারে কোনো স্বাদ হয় না। তুমি কি শুধু খাবারে নুন আর হলুদ ব্যবহার করো? এছাড়া কি কোনো মশলা ব্যবহার করো না? আসলে চম্পা, আমি তো খাবারে খুব কম মশলাই ব্যবহার করি, কারণ অতিরিক্ত তেল মশলা ঝাল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়, এতে হজমে খুব সমস্যা হয়। এই, আমি বললাম না তোমার কথা আমি শুনতে চাই না? আমি যেটা বলছি তুমি সেটাই শোনো। আজকে তুমি পোলাও আর মাটন কষা রান্না করো, আর হ্যাঁ, মাটন কষাটা কিন্তু একেবারে ঝাল ঝাল কষিয়ে রান্না করবে। আমি একেবারে আজকে মাটনের ঝাল ঝাল গাঢ় গ্রেভি দিয়ে পোলাও খাবো, আর 1 ঘন্টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হওয়া চাই। আজকে তুমি আমাকে টিফিনে রুটি আর সাদা আলুর তরকারি দিয়েছো বলে আমি দুপুরে কিছুই খেতে পারিনি। এই বলে চম্পা রান্নাঘর থেকে চলে যায়। আর হঠাৎই চম্পার এরকম অদ্ভুত আচরণ দেখে রুক্মিণী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু সে ননদের আবদার মনে করে রুটি তরকারি রান্না না করে তার ননদের পছন্দ মতো পোলাও এবং মটন কষা রান্না করতে শুরু করে। আর রাত্রিবেলা রুক্মিণী যখন সবাইকে সেই পোলাও এবং মাটন কষা পরিবেশন করে, তখন সেই মাটন কষা দেখে চম্পা বলে, বৌদি, আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম তুমি বেশি বেশি মশলাপাতি ব্যবহার করে একেবারে ঝাল ঝাল গাঢ় গাঢ় মশলার মাটন কষা রান্না করবে, কিন্তু তুমি এরকম পাতলা মাটনের ঝোল রান্না করেছো কেন? এটা কোন রকম ভাবে মাটন কষা হয়েছে? মাটনগুলো কি দেখে মনে হচ্ছে যেন আমার দিকে ফ্যাক ফ্যাক করে তাকিয়ে আছে। তুমি কি কিছুই রান্না করতে জানো না? ছি, কি বাজে রান্না করেছো তুমি, না ঝাল আছে আর না কোনো স্বাদ আছে। চম্পা,
বৌমা কিন্তু একদম ঠিকঠাক খাবার রান্না করেছে। প্রথমত রাত্রিবেলা এরকম মাটন কিংবা পোলাও খাওয়া উচিত নয়। আমাদের সবসময় রাত্রিবেলাতে হালকা পাতলা খাবার খাওয়া উচিত। বৌমা তো রুটি আর সবজি রান্না করবে বলেছিল, কিন্তু তোর কথা শুনে বৌমা আবার পোলাও আর মাটন কষা রান্না করেছে, আর তুই তাতেও এখন খুঁত ধরছিস। হ্যাঁ চম্পা, তোর মা কিন্তু একদম ঠিকই বলেছে। আর বৌমা একদম ঠিকঠাক খাবার রান্না করেছে। অতিরিক্ত ঝাল মশলা খাওয়া একেবারেই ঠিক নয়। বৌমার হাতে এরকম কম ঝাল মশলাযুক্ত খাবার খেতে আমার খুব ভালো লাগে। বাবা মায়ের মুখে এমন কথা শুনে চম্পা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই রেগে গিয়ে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। আর চম্পার এরকম আচরণ দেখে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। বাড়িতে বৌমা আসতে 2 দিন হলো না, এখনই তোমরা সবাই বৌমার কথাই ওঠা বসা শুরু করেছো। আমি তোমাদের একমাত্র মেয়ে, আর তোমরা আমার কথা শুনবে না, তাই তো? আমার পছন্দ অপছন্দ তোমাদের কাছে কোনো ম্যাটার করে না। এই বাড়িতে সবসময় তোমাদের বৌমা আজে বাজে খাবার রান্না করবে, আর আমাকে সেই খাবার খেতে হবে। আমি এই বাড়িতে থাকতে এটা কখনো হবে না, কারণ আমার এই বাড়ির উপর বৌদির চেয়েও বেশি অধিকার আছে। এভাবেই চম্পা প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করলে রুক্মিণী খুবই ভয় পেয়ে যায়। আর যেহেতু রুক্মিণী খুবই সরল সাদাসিধে এবং নরম মনের মানুষ, তাই সে বাড়িতে কোনো রকম অশান্তি কিংবা ঝগড়া ঝামেলা চায় না। চম্পা, তুমি দয়া করে প্লিজ রাগারাগি করো না, আমারই ভুল। তুমি যেরকম ভাবে মাটন কষা রান্না করতে বলেছিলে, আমি যদি সেরকম ভাবে রান্না করতাম তাহলে বাড়িতে এত ঝগড়া ঝামেলার সৃষ্টি হতো না। তুমি আজকের দিনটা মাথা ঠান্ডা রাখো, তুমি দেখবে কাল থেকে আমি তোমার পছন্দ মতো খাবারই রান্না করে দেব। তুমি যা বলবে, যেভাবে বলবে, আমি তোমাকে সেভাবেই রান্না করে খাওয়াবো। বৌদির কথা শুনে চম্পা কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। বৌমা, তুমি বেকার বেকার তোমার ননদকে এত লাই দিও না। ওর সবসময় অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ, কিন্তু ও বোঝে না এরকম অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খেলে শরীরের অনেক ক্ষতি হয়। তুমি একদম ওর কথাই কান দিও না। তুমি নিজের মতো যেভাবে রান্না বান্না করতে, তুমি সেরকমই রান্না করবে। ওর খাওয়ার হলে ও খাবে, আর না হলে খাবে না। আপনি দয়া করে এরকম বলবেন না মা। আমার বাড়িতে একদম ঝগড়া অশান্তি পছন্দ নয়। আর তাছাড়া চম্পা আমার একমাত্র ননদ। কয়েক বছর পর বিয়ে করে চম্পা তো শ্বশুর বাড়িতেই চলে যাবে। আর ও আমার ননদ মানে আমার নিজের বোনের মতোই। তাই ও আমার কাছে কিছু আবদার করলে সেটা তো আমাকে রাখতেই হবে। আমি এবার ওর পছন্দ মতো খাবারই ওকে রান্না করে খাওয়াবো। আর আপনারা যেরকম খাবার খেতে পছন্দ করেন, আমি আপনাদের জন্য আলাদা করে সেরকমই খাবার রান্না করে দেব। এরকম আবার হয় নাকি? তাহলে কি তুমি সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে সময় কাটাবে? তুমি চম্পাকে চেনো না। তুমি যদি একবার ওর কথা শুনতে শুরু করো, তাহলে কিন্তু ও তোমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। ও যা বলছে বলুক, ওর কথাতে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। রুক্মিণী তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে মনে মনে এবার তার ননদের পছন্দ মতো খাবার রান্না করবে বলে ঠিক করে। আর পরের দিন সকালবেলা রুক্মিণী যখন রান্নাঘরে রান্না করতে যায়, এমন সময় চম্পাও রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে তো চলে এলে, কিন্তু তার আগে কি রান্না করতে হবে একবারও আমাকে জিজ্ঞাসা করলে না তো? যতবারই তুমি রান্নাঘরে আসবে, ততবারই আমাকে জিজ্ঞাসা করে আসবে যে কি রান্না করতে হবে। আজকে তুমি আমাদের জন্য ব্রেকফাস্টে স্পাইসি রামেন তৈরি করো, আর টিফিনে আমার জন্য একেবারে ঝাল ঝাল চিকেন চাউমিন আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করবে। ঠিক আছে, আমি তোমার পছন্দের খাবার এখনই রান্না করে দিচ্ছি, কিন্তু তার আগে আমি বাবা মায়ের জন্য তাড়াতাড়ি কয়েকটা রুটি আর সবজি রান্না করে দিই, কারণ বাবা মা তো সকালবেলা রুটি সবজি খায়। কোনো রুটি সবজি রান্না হবে না। আমি যা বলবো এই রান্নাঘরে শুধুমাত্র সেই খাবারই রান্না হবে। আমার পছন্দের খাবারই সবাইকে খেতে হবে। আমি সকালবেলা রামেন খাবো, তাই বাড়ির সবাইকে রামেনই খেতে হবে। দুপুরবেলা আমি স্পাইসি চিকেন নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান খাবো, তোমরাও বাড়িতে দুপুরবেলা সেই খাবারই খাবে। তুমি তোমার পছন্দের বিষয় আমার বাবা মায়ের উপর চাপিয়ে দিতে পারবে না। আমার বাবা মা শুধুমাত্র আমার পছন্দের খাবার খাবে, বুঝেছো? চম্পার কথা শুনে রুক্মিণী একেবারে চুপ করে যায়। তাই সে কোনো কথা না বলে রুক্মিণীর পছন্দ মতোই খাবার রান্না করতে শুরু করে। আর চম্পা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বৌদিকে পাহারা দিতে থাকে, যার ফলে রুক্মিণী ভয় পেয়ে যায়। আর রুক্মিণী চম্পার সামনে ভয়ে ভয়ে খাবারে মশলাপাতি ব্যবহার করতে শুরু করে। অর্ধেক চামচ লঙ্কা গুঁড়োতে কি হয়? বেশি করে লঙ্কা গুঁড়ো দাও। কমপক্ষে 5 চামচ লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে। আর হ্যাঁ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা যা যা আছে সমস্ত কিছু রামেনের মধ্যে দিয়ে দাও, তাহলে রামেনের টেস্ট আরো বেশি বেড়ে যাবে।
রুক্মিণী কোনো কথা না বলে চম্পার কথা মতোই খাবারে অতিরিক্ত পরিমাণে মশলাপাতি দেয়। আর কিছুক্ষণের মধ্যেই রুক্মিণীর রামেন তৈরি হয়ে গেলে সে বাড়ির সবাইকে রামেন পরিবেশন করে। কিন্তু চম্পার বাবা মা কিছুতেই সকালবেলা এরকম ঝাল ঝাল রামেন খেতে চায় না। বৌমা, তুমি তো আমাদের জন্য আলাদা করে খাবার রান্না করতে পারতে। আমরা তো এই ধরনের খাবার খাই না, তুমি ভালো করেই জানো। বুঝেছি। চম্পা, তুই নিশ্চয়ই তোর বৌদিকে বাধ্য করেছিস ব্রেকফাস্টে এরকম খাবার রান্না করার জন্য। বেশ করেছি। এই বাড়িতে তোমার বৌমা যা বলবে তাই হবে নাকি? আমি যা বলবো সেটাই হবে। আর তোমরা যদি আমার সঙ্গে এখন এই রামেন না খাও তাহলে কিন্তু আমি সব খাবার ডাস্টবিনে ফেলে দেব। আর আমিও কোনো খাবার খাবো না। রান্নাঘরে তালা দিয়ে আমি কলেজে চলে যাব। তারপর তোমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। চম্পার কথা শুনে পরিবারের সবাই বাধ্য হয়ে সকালবেলা ঝাল ঝাল রামেন খেতে শুরু করে। আর সবার সেই ঝাল ঝাল রামেন খেয়ে প্রচন্ড পরিমাণে কষ্ট হলেও চম্পার কোনো রকম কষ্ট হয় না, কারণ চম্পার আরো অতিরিক্ত পরিমাণে ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ। এই রামেনে কোনো টেস্ট হয়নি। বৌদি, তুমি এর পরের বার থেকে আরো বেশি বেশি করে ঝাল আর মশলাপাতি ব্যবহার করবে, যাতে খাবার আরো বেশি স্পাইসি আর মশলাদার হয়। খাবার যত বেশি স্পাইসি, যত বেশি মশলাদার হবে, তত বেশি টেস্টি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই। সন্ধ্যাবেলা এসে আমি তোমাকে যা রান্না করতে বলবো তুমি কিন্তু তাই রান্না করবে। এই বলে চম্পা কলেজে চলে যায়। আর সেদিন চম্পা প্রচন্ড পরিমাণে খুশি থাকে। আর তাদের কলেজ ছুটির পর চম্পা এবং প্রিয়াঙ্কা দুজনে গল্প করতে করতে বাড়ির পথে রওনা দেয়। তোর কথা শুনে কিন্তু দারুণ কাজ হয়েছে প্রিয়াঙ্কা। এখন আমার বাড়ির রান্নাঘরে শুধুমাত্র আমারই দাদাগিরি চলে। তুই আমার কথা শুনছিস না কেন? কি রে, ওই দোকানের দিকে যাচ্ছিস কেন? কিছু কিনবি নাকি এই দোকান থেকে? হ্যাঁ রে, এই দোকানে সবজি রান্না করার জন্য, চিকেন রান্না করার জন্য, মাছ মাংস রান্না করার জন্য সব আলাদা আলাদা স্পাইসি মশলা পাওয়া যায়। আমি এই দোকান থেকেই মশলা কিনে নিয়ে গিয়ে বৌদিকে রান্না করতে বলি। সেই জন্যই তো আমাদের বাড়ির খাবারগুলো এতটা টেস্টি হয়। এই মশলাগুলো রেস্টুরেন্টের খাবারে ব্যবহার করা হয়। তুইও এই মশলাগুলো কিনে নিয়ে গিয়ে তোদের বাড়ির রান্নাঘরে রেখে দে, তাহলে সবসময় তোর বৌদিকে চাপ দিয়ে আর রান্না বান্না করাতে হবে না। তোর বৌদি এই মশলাপাতি ব্যবহার করে যেই খাবারই রান্না করবে সব খাবারই স্পাইসি আর মজাদার হবে। এ শুনে চম্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে তখনই প্রিয়াঙ্কার সঙ্গে অনেক অনেক টাকা ব্যয় করে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট স্টাইল মশলাপাতি কিনে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে গিয়ে চম্পা প্রথমে রান্নাঘরে যায় আর রুক্মিণীর বাড়িতেই তৈরি করা বিভিন্ন রকম মশলাপাতি ডাস্টবিনে ফেলে দেয়। আর সে তখনই বাইরে থেকে কিনে নিয়ে আসা মশলাগুলো রান্নাঘরে রেখে দেয়। এমনকি সে তার বৌদিকে এখন থেকে সেই মশলাপাতি ব্যবহার করেই বাড়ির সবার জন্য রান্নাবান্না করতে বলে। আর বাধ্য হয়ে বাড়ির সবাইকেই সেই মশলা দিয়েই রান্না করা স্পাইসি খাবার খেতে হয়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 10-15 দিন কাটে। কিন্তু এরই মধ্যে একদিন চম্পা এবং তার পরিবারের সকলের পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়। তাই তাদের সবাইকে হসপিটালে ভর্তি হতে হয়। আর সেই হসপিটালে যাওয়ার পর চম্পা সেখানে প্রিয়াঙ্কা এবং তার পরিবারকে দেখতে পায়। চম্পা, 15 দিন হলো আমরা সবাই হসপিটালে ভর্তি আছি। আসলে ওই দোকান থেকে রেস্টুরেন্ট স্টাইল মশলাপাতি দিয়ে রান্না করা খাবার খেয়ে আমাদের পেটে আলসার হয়েছে। আমি ভেবেছিলাম তোকে ফোন করে ওই মশলাগুলো খেতে বারণ করব, কিন্তু আমার ফোন করার মতো অবস্থা ছিল না। এখন মনে হচ্ছে আমাদের মতো তোদের পেটেও সমস্যা হয়েছে। এই শুনে চম্পা নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তবে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসে চম্পা তার বৌদির রান্নাবান্নাতে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করে না। তাই রুক্মিণী চম্পার কিনে নিয়ে আসা মশলাপাতি ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আগে যেরকম কম তেল মশলা দিয়ে খাবার রান্না করত সেরকমই স্বাস্থ্যকর খাবার রান্না করে সবাইকে খেতে দেয়। আর এখন চম্পাও কোনো আপত্তি না করে খুশি মনে তার বৌদির হাতে রান্না করা খাবার খায়। লতিকা দেবী ভীষণই পুরানো মানসিকতার মানুষ ছিল। পুরানো যুগের ধ্যান ধারণাতে সে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করত। লতিকা দেবী তার 2 ছেলে আকাশ এবং বিকাশের সঙ্গে গ্রামে বাস করে। বড় ছেলে গ্রামেরই এক ফ্যাক্টরিতে কাজ করে। তার বড় ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সে সুকন্যা নামে এক মেয়ের সঙ্গে আকাশের বিয়ে দেয়। আর বিয়ের পর লতিকা দেবী তার বড় বৌমাকে সবসময় শাসন বারণের মধ্যে আবদ্ধ রাখে। একদিন লতিকা দেবীর সঙ্গে তার এক প্রতিবেশী বান্ধবী বুলটি দেবী দেখা করতে আসে। শুনেছ দিদি, ওই যে কমলা ছেলের কদিন আগেই তো বিয়ে হলো।
মাত্র 5 দিন হলো বিয়ে হয়েছে, আর ওর বৌমাকে আজকে দেখলাম জিন্স টপ পরে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ছি, কি জঘন্য ব্যাপার। আজকালকার মেয়ে বউদের কি হয়েছে কে জানি, আজকাল এরা ভদ্রভাবে জামা কাপড় পরতেই চায় না, সবাই শুধু ছোট ছোট জামা কাপড়ের দিকে ছুটে বেড়ায়। আর আমার বাড়ির বৌমাকে দেখেছো তো, শাড়ি ছাড়া কখনো কিছু পরে না, আর আমি তো কখনো পরতে দেবও না। শাড়ি পরার কথা তো ছেড়েই দিলাম, কখনো আমার বৌমার মাথা থেকে ঘোমটা সরতে দেখেছো? ঠিক এমন সময় লতিকা দেবীর বড় বৌমা সুকন্যা চা নিয়ে সেখানে আসে। আর সুকন্যা যখন টেবিলের উপর চায়ের কাপ রাখতে চায়, তখনই ভুলবশত তার মাথা থেকে ঘোমটা পড়ে যায়। আর যা দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, মাথায় ঘোমটা দিতে খুব কষ্ট হচ্ছে নাকি? 2 কাপ চা আনতে বলেছি, এর মাঝে তোমার মাথার ঘোমটা খুলে পড়ে গেল। আর আমরা একটা সময় মাথায় ঘোমটা দিয়ে বাড়ির সমস্ত কাজ করতাম, এমনকি আমরা যখন ঘুমাতে যেতাম তখনও মাথায় ঘোমটা দিয়েই ঘুমাতাম। আর আজকাল তোমাদেরকে দেখে সত্যি আমাদের খুবই লজ্জা লাগে। না না মা, আসলে চায়ের কাপ রাখতে গিয়ে ভুল করে আমার মাথা থেকে ঘোমটা পড়ে গেছে, আপনি কিছু মনে করবেন না, আমি এখনই মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি। এই বলে সুকন্যা মাথায় ঘোমটা দিয়ে সেখান থেকে চলে যায়। দেখেছো, বাড়ির বউদেরকে ঠিক এরকম ভাবেই শাসন বারণের মধ্যে রাখতে হয়, এদেরকে একটু ছাড় দিলেই এরা বিগড়ে যাবে। এবার আমার ছোট ছেলেটাকে নিয়েই চিন্তা। বড় ছেলেটার জন্য যেরকম সংস্কারী বউ পেয়েছি, সেরকমই একটা সংস্কারী মেয়ে আমি আমার ছোট ছেলের জন্য নিয়ে আসবো, যাতে পাড়ার কেউ কখনো আমাদের দিকে আঙুল তুলতে না পারে। অফিস ফেরত বিকাশ তার মায়ের মুখে এরকম কথা শুনে একটু চিন্তায় পড়ে, কারণ শহরে চাকরিরত বিকাশ শহরেরই এক মডার্ন মেয়ে প্রিয়াঙ্কাকে ভীষণ পছন্দ করে, আর সে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রিয়াঙ্কা শহরের মডার্ন মেয়ে হওয়ায় সে ভীষণ পরিমাণে মডার্ন ছিল, আর সে খুব ছোটখাটো পোশাক আশাক পরত। বিকাশ তার মায়ের চিন্তাধারা এবং মানসিকতা সম্পর্কে খুবই ভালো মতোই অবগত ছিল, তাই সে প্রিয়াঙ্কার ব্যাপারে বাড়িতে জানাতে ভয় পায়। বিকাশ মনে অনেক সাহস জুগিয়ে তার মাকে প্রিয়াঙ্কার কথা জানায়। মা, আমি শহরে যেখানে চাকরি করতে যাই সেখানকার একটা শহুরে মেয়ে প্রিয়াঙ্কা, তাকে আমি খুব পছন্দ করি, আর আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাই। মা, আমি প্রিয়াঙ্কাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও, তুই তাহলে মেয়ে পছন্দ করেই বসে আছিস? তুই তো খুব ভালো করেই জানিস আমার সংস্কারী মেয়ে পছন্দ, তাই তুই যেমনই মেয়েকে পছন্দ করে থাকিস না কেন, বিয়ের পর আমার বাড়িতে এসে আমার কথা শুনেই চলতে হবে। আমার বড় বৌমা যেরকম সংস্কারী মেয়েদের মতো থাকে, তোর বউকেও কিন্তু সেরকমই চলতে হবে, আগেই আমি বলে দিচ্ছি। মায়ের কথা শুনে বিকাশ তার প্রতি উত্তরে কোনো কথা বলে না। কয়েকদিনের মধ্যেই বিকাশ তার পরিবারের সম্মতি নিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চলে যায়। আর বিয়ের জন্য বিকাশ প্রিয়াঙ্কাকে এক ভারী লেহেঙ্গা কিনে দেয়। প্রিয়াঙ্কা খুব সুন্দর করে ব্রাইডাল লেহেঙ্গা পরে এবং মেকআপ করে বিয়ে করে, আর বিয়ের পর শ্বশুরবাড়ির পথে রওনা দেয়। কিন্তু গাড়ি করে আসার সময় লেহেঙ্গা পরে থাকার ফলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে গরম অনুভব করে। বিকাশ, আমার প্রচন্ড গরম লাগছে, আমি এই গরমের মধ্যে এত ভারী লেহেঙ্গা কিছুতেই পরে থাকতে পারছি না। আর তুমি তো আবার এমন একটা গাড়ি বুক করেছো, এই গাড়িতে এসি পর্যন্ত নেই, আমি এই ভারী লেহেঙ্গা পরে এতটা পথ কিভাবে জার্নি করবো বলো তো? একটু ধৈর্য ধরো প্রিয়াঙ্কা, আর মাত্র 2 ঘন্টার ব্যাপার, জাস্ট 2 ঘন্টা একটু শান্ত হয়ে বসো না, তারপর বাড়ি থেকে তুমি ড্রেস চেঞ্জ করে নেবে। শাট আপ বিকাশ, তুমি 2 ঘন্টার কথা বলছো? আমি তো 2 সেকেন্ডও এই ভারী লেহেঙ্গা পরে বসে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি তো জানো আমি বিয়ের আগে কখনো এরকম ভারী ভারী ড্রেস পরিনি। তুমি এখনই কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে গাড়ি থামাও, আমাকে কোনো ওয়াশরুমে নিয়ে চলো, আমি ড্রেস চেঞ্জ করব। আমার পক্ষে এই ভারী লেহেঙ্গা পরে কিছুতেই শ্বশুর বাড়িতে যাওয়া সম্ভব নয়। বিকাশ প্রিয়াঙ্কাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা বিকাশের কোনো কথা শোনে না, তাই রাস্তার মাঝে বিকাশকে গাড়ি থামাতে হয়। আর প্রিয়াঙ্কা ওয়াশরুমে গিয়ে নিজের ভারী ব্রাইডাল লেহেঙ্গা খুলে একটা খুবই ছোটখাটো মডার্ন পোশাক পরে নেয়, আর যা দেখে বিকাশ ভয় পেয়ে যায়। যদিও বিকাশ প্রিয়াঙ্কাকে সবসময় এরকম ছোট ছোট পোশাক পরে দেখতে অভ্যস্ত ছিল, কিন্তু আজকে যেহেতু বিকাশ প্রথমবারের মতো তার নতুন বউকে নিয়ে বাড়ি যাচ্ছে, তাই বিকাশ প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। আর সে কিভাবে তার মায়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। অন্যদিকে লতিকা দেবীর নতুন বৌমাকে দেখার জন্য পাড়ার সমস্ত মহিলারা ভিড় করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। 2 ঘন্টা পর বিকাশ তার নতুন বউকে নিয়ে বাড়ির সামনে এসে উপস্থিত হয়। আর বিকাশ যখন প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তখন প্রিয়াঙ্কাকে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে চমকে ওঠে। বিকাশ, এ আমি কি দেখছি? তুই নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছিস এরকম একটা ছোট পোশাক পরিয়ে? তোকে আমি কি বলেছিলাম তুই ভুলে গেছিস? তোর লজ্জা করলো না? সবার সামনে তুই এরকম ভাবে আমার নাকটা কেটে ফেললি।
আমি এটা কখনোই আশা করিনি যে তুই আমার সঙ্গে এরকম করবি। শহরের মেয়েকে বিয়ে করবি বলেছিলি, কিন্তু তাই বলে যে তুই এতটা মডার্ন মেয়েকে বিয়ে করবি সেটা তো আমার ধারণাই ছিল না। না মা, তুমি ভুল ভাবছো। আসলে বিয়ের সময় প্রিয়াঙ্কা একটা ভারী ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল। আমি তো তোমাকে লেহেঙ্গার ফটো দেখিয়েছিলাম, কিন্তু এই গরমের মধ্যে এতটা পর জার্নি করতে প্রিয়াঙ্কার খুব কষ্ট হচ্ছিল। আর প্রিয়াঙ্কা গাড়িতে বসে বসে বমিও করে ফেলেছে, আর সেই জন্যই প্রিয়াঙ্কার লেহেঙ্গাটা পুরো নষ্ট হয়ে গেছে। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে এরকম ড্রেস পরে শ্বশুর বাড়িতে এসেছে, বুঝেছো? বিকাশের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, বিকাশ ওর মাকে এরকম মিথ্যা কথা বলছে কেন? বুঝেছি, বিকাশের মা নিশ্চয়ই ছোট জামা কাপড় পছন্দ করে না, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি এরকমই পোশাক আশাক পরে অভ্যস্ত। যাক, বিকাশ যখন ওর মায়ের সঙ্গে ডিল করছে তখন এখানে আমার কোনো কথা বলে লাভ নেই। উফ, ইরিটেটিং। সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে, আমার যেন নিজেকেই এবার অদ্ভুত বলে মনে হচ্ছে। ডিসকাস্টিং। আচ্ছা ঠিক আছে, এরকম পোশাক পরে বৌমাকে আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। নতুন বৌমা, তুমি যাও, তোমার ঘরে যাও। এই শুনে বিকাশ তাড়াতাড়ি করে তার বউকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর ওদিকে পাড়া প্রতিবেশী সকলে মিলে বিকাশের নতুন বউকে নিয়ে সমালোচনা করতে শুরু করে। কিরে লতিকা, তোর মুখ একেবারে বন্ধ হয়ে গেল তো? আমার বউ জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছিল বলে খুব তো আমার বৌমাকে নিয়ে সমালোচনা করেছিস, আর এখন দেখ তোর বাড়িতে কি হচ্ছে। দেখ একবার, তোর বাড়ির নতুন বৌমা ছোট পোশাক পরে প্রথম দিন শ্বশুর বাড়িতে চলে এসেছে। এরকম মডার্ন বৌমা আমাদের পাড়াতে কিন্তু একটাও নেই। এজন্যই বলে সবসময় বেশি নাক করতে নেই। শহরের মডার্ন মেয়েরা তো এরকম একটু হয়েই থাকে। ও তো লেহেঙ্গাতে বমি করে ফেলেছে বলে এরকম একটা ড্রেস পরতে বাধ্য হয়েছে, তা না হলে আমার বৌমা তো লেহেঙ্গা পরেই শ্বশুর বাড়িতে আসতো। তোমরা ভেবো না প্রথম দিন আমার মডার্ন বৌমা এরকম জামা কাপড় পরে এসেছে বলে ও প্রত্যেক দিনই মডার্ন জামা কাপড় পরবে। আমি ঠিক আমার ছোট বৌমাকে শুধরে নেব। আচ্ছা, আমি এবার যাই, আমার অনেক কাজ আছে। এই বলে লতিকা দেবী সেখান থেকে চলে যায়। লতিকা দেবী তার ছোট ছেলে এবং বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে, কিন্তু সে কিছুতেই নিজের রাগ প্রকাশ করতে পারে না। তবে পরের দিন ছিল নতুন বৌমার মুখ দেখার অনুষ্ঠান। আর ঘুম থেকে উঠেই লতিকা দেবী সকাল সকাল তার নতুন বৌমার ঘরে চলে যায়। এই যে, কালকে তো তুমি ছোট জামা কাপড় পরে শ্বশুর বাড়িতে চলে এলে, তোমার জন্য আমার মান সম্মান একেবারে শেষ হয়ে গেছে। আজকে আবার ছোট জামা কাপড় পরবে বলে ভেবেছো নাকি? না না মা, বিকাশ তো আজকে আমাকে শাড়ি পরতে বললো, সেই জন্য আজকে আমি শাড়ি পরবো ভেবেই নিয়েছি। কিন্তু আমি কোন শাড়িটা পরবো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি একটু দেখুন না মা, এখানে কয়েকটা শাড়ি আছে, কোন শাড়িটা আপনার পছন্দ হচ্ছে? আমার তো এই কালো রঙের নেটের শাড়িটা খুব পছন্দ। এই শাড়িটা পরলে আমাকে খুব সুন্দর লাগবে, বলুন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার মুখ দেখার অনুষ্ঠানে এরকম নেটের শাড়ি পরবে, তাও আবার কালো রঙের? এরকম নেটের শাড়ি পরলে সবকিছুই তো দেখা যাবে। আমাদের বাড়ির মেয়েরা বউরা এরকম নোংরা জামা কাপড় পরে না। তুমি ভাবলে কি করে আমি তোমাকে নেটের শাড়ি পরতে দেব? অন্য কোনো শাড়ি পরো। ঠিক আছে মা, তাহলে এই শাড়িটা দেখুন, এটা একটা সিল্কের শাড়ি। এই শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস, আর এই ব্লাউজটা দেখুন, খুবই হট দেখতে। এরকম স্লিভলেস হট ব্লাউজ পরতে আমার দারুণ লাগে। তুমি নতুন বউ হয়ে এখন হাত কাটা ব্লাউজের সঙ্গে শাড়ি পরবে? একদমই নয়। তোমার এরকম মডার্ন শাড়ি আমার মোটেই পছন্দ হচ্ছে না। আমি এখনই তোমার জন্য দোকান থেকে সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসছি, আর আমি আমার বড় বৌমাকে বলে দেব তোমাকে সুন্দর করে তৈরি করে দিতে। আর শোনো, অবশ্যই কিন্তু মাথায় ঘোমটা দিয়ে সবার সামনে যাবে। এই বলে লতিকা দেবী তার ছোট বৌমার জন্য শাড়ি কিনতে চলে যায়। সে তার বৌমার জন্য খুবই ভারী এবং মোটা ধরনের শাড়ি ও ব্লাউজ কিনে নিয়ে আসে। আর সেই শাড়িটা প্রিয়াঙ্কার মোটেও পছন্দ হয় না, কিন্তু বাধ্য হয়ে প্রিয়াঙ্কাকে সেই শাড়িটা পরতে হয়। প্রিয়াঙ্কা যখন শাড়ি পরে সকলের সামনে যায় তখন সবাই তাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি বলেছিলাম না, আমি আমার ছোট বৌমাকে ঠিক শুধরে নেব। আমার মডার্ন বৌমাকে শুধরে নিতে আমার একদিনও সময় লাগেনি। এবার থেকে আমার ছোট বৌমাও এরকম শাড়ি পরে ঘুরে বেড়াবে, আর আমার বড় বৌমার মতোই সবসময় মাথায় ঘোমটা দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু সে সকলের সামনে কিছু বলতে পারে না। এভাবেই কোন রকমে তার মুখ দেখার অনুষ্ঠান সম্পন্ন হলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। আর সে রাগ করে শাড়ি পরিবর্তন করে এক খোলামেলা পোশাক পরে নেয়। বিকাশ, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। তুমি হানিমুনের প্ল্যানিং করো তো, আমাকে ঘুরতে নিয়ে চলো। আমার কাশ্মীরে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছে করছে। ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি কাশ্মীরের টিকিট বুক করে নিচ্ছি, কিন্তু তোমার কাছে আমি হাত জোড় করে একটা রিকোয়েস্ট করছি। কাশ্মীরে যাওয়ার আগে পর্যন্ত তুমি প্লিজ বাড়িতে শাড়ি পরে থেকো, তা না হলে কিন্তু মা আমাদের হানিমুনে যাওয়াই ক্যান্সেল করে দেবে। আমার জন্য অন্তত এক সপ্তাহ তুমি কষ্ট করে শাড়ি পরো প্লিজ। এভাবেই বিকাশ প্রিয়াঙ্কাকে অনেক অনুরোধ করলে প্রিয়াঙ্কা বিকাশের কথা শুনতে বাধ্য হয়। আর সে খুবই কষ্ট করে সারাদিন শাড়ি পরে থাকে, আর রাত হলে সে নাইট ড্রেস পরে নেয়।
এরকম ভাবেই এক সপ্তাহ কাটে। হানিমুনে যাওয়ার আগের দিন রাত্রিবেলা লতিকা দেবী তার ছোট বৌমার ঘরে এসে বলে, বৌমা, তোমার কি হানিমুনে যাওয়ার জন্য প্যাকিং করা হয়ে গেছে? তুমি কি কি জামা কাপড় প্যাকিং করেছো তাই দেখতে এলাম। কারণ কাশ্মীরে তো অনেক ঠান্ডা, ওখানে গিয়ে কিন্তু তুমি ছোট ছোট পোশাক আশাক পরবে না, কেমন? সবসময় গা ঢাকা জামা কাপড় পরবে আর মোটা মোটা সোয়েটার পরে থাকবে। কই দেখি তুমি কি কি জামা কাপড় প্যাক করেছো। এই বলে লতিকা দেবী প্রিয়াঙ্কার লাগেজ ঘেটে ঘেটে দেখতে থাকে। আর প্রিয়াঙ্কা যাতে হানিমুনে গিয়ে ছোট পোশাক আশাক পরতে না পারে সেই জন্য লতিকা দেবী আগে থেকেই প্রিয়াঙ্কার লাগেজ থেকে সমস্ত মডার্ন জামা কাপড় বের করে দেয়। আর সেই লাগেজের মধ্যে বেশি বেশি করে শাড়ি ভর্তি করে দেয়, যা দেখে প্রিয়াঙ্কার খুবই রাগ হয়। কিন্তু তবুও প্রিয়াঙ্কা কিছু বলতে পারে না। তবে তারা কাশ্মীরে যাওয়ার পর প্রিয়াঙ্কা সেখান থেকে অনেক মডার্ন জামা কাপড় কেনে। আর সেই ছোট ছোট মডার্ন জামা কাপড় পরে ফটো তুলে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে। আর মুহূর্তের মধ্যে সেই ফটো লতিকা দেবীর নজরে পড়ে। এই মেয়েটা তো ভারী নির্লজ্জ। না, এই মেয়েটাকে নিয়ে চলা খুবই মুশকিল। বিকাশ বাড়িতে আসুক, যে করেই হোক ওই নির্লজ্জ মেয়েটাকে আমি বাড়ি থেকে দূর করেই ছাড়বো। আমি কোনো সংস্কারী মেয়ের সঙ্গে আমার ছেলের আবার দ্বিতীয় বিয়ে দেব। এরকম নির্লজ্জ মেয়ের সঙ্গে আমি আমার ছেলেকে কখনো সংসার করতে দেব না। ঠিক এমন সময় সেখানে লতিকা দেবীর শাশুড়ি মা গায়ত্রী দেবী আসে। লতিকা দেবী তার শাশুড়ি মাকে খুব একটা পছন্দ করতে পারত না, কারণ তার শাশুড়ি মা উচ্চ মানসিকতা সম্পন্ন ছিল আর সেও মডার্ন জামা কাপড় পরতে ভালোবাসত। তাই লতিকা দেবী সবসময় তার শাশুড়ি মায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখত। আমাকে এখানে দেখে অবাক হচ্ছে তো বৌমা? অবাক হওয়ার কিছু নেই। আমি জানি আমি জিন্স টপ পরে ঘুরে বেড়াই বলে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আজকে তোমাকে আমি একটা কথা বলতে এলাম। তোমার বড় বৌমা, যাকে তুমি সবসময় মাথায় ঘোমটা দিয়ে আর শাড়ি পরে ঘুরে বেড়াতে বাধ্য করো, মানে সুকন্যা, আকাশের সঙ্গে বাইকে করে আসতে গিয়ে শাড়ির আঁচল বাইকের চাকায় আটকে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোমার বড় বৌমা এখন হসপিটালে ভর্তি। আজকে শুধুমাত্র তোমার জন্য তোমার বৌমার এরকম অবস্থা হয়েছে। জামা কাপড় দিয়ে লোকজনকে বিচার করা বন্ধ করো। আর একটা কথা বলে দিচ্ছি, শোনো, তোমার মডার্ন বৌমাকে যদি তুমি বাড়ি থেকে বিদায় করতে চাও তাহলে কিন্তু তোমার ছোট ছেলেকে তুমি সারা জীবনের মতো হারাবে। মনে রেখো কথাটা। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে লতিকা দেবী তার ভুল বুঝতে পারে। আর সে তখনই তার বড় বৌমাকে দেখার জন্য হসপিটালে ছুটে যায়। সুকন্যার হাতে পায়ে চোট লাগার ফলে সে 4-5 দিন হসপিটালে ভর্তি থাকে। আর নিজের বড় বৌমাকে এরকম ভাবে কষ্ট পেতে দেখে লতিকা দেবীর খুবই খারাপ লাগে। এরকম দুর্ঘটনার খবর পেয়ে বিকাশ এবং প্রিয়াঙ্কাও বাড়িতে ফিরে আসে। প্রিয়াঙ্কা সেদিন মডার্ন জামা কাপড় পরে বাড়িতে ফিরলেও লতিকা দেবী তাকে কোনো কথা বলে না, কারণ লতিকা দেবী মনে মনে ঠিক করে নেয় সে এবার তার 2 বৌমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবে। আর শাশুড়ি মায়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে সুকন্যা এবং প্রিয়াঙ্কা দুজনেই খুবই খুশি হয়। সেদিন থেকে লতিকা দেবীর 2 বৌমা একেবারে স্বাধীনভাবে জীবনযাপন করতে শুরু করে।